প্রিপারেশন নেওয়া যে এই ধরনের একটা আকস্মিক ঘটনা ঘটবে, এটা থেকে বাঁচার জন্য আমাকে কি জানতে হবে? সেটা তো সেফটি সিকিউরিটি। এয়ারফোর্সে আমরা অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি আমাদের ডিপার্টমেন্ট, সেফটি আমাদের ক্রাশ বিয়ে আমরা রেডি থাকা লাগবে। গাড়ি গুড়ি সবকিছু নিয়ে আমরা রেডি থাকলে তারা ফ্লাই করতো, আমরা রেডি না থাকলে তারা ফ্লাই করতো। কিন্তু আমাদের বাংলাদেশের সৌভাগ্য যে আল্লাহর ওয়াস্তে চলতেছে, সেরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে না। আবার যখন ঘটতেছে তখন আমরা এটা কিছুই করতে পারতেছি না, তখন আমরা এটা রেমেডি কিছুই করতে পারতেছি না, কারণ আমাদের সেই ইকুইপমেন্ট, সেই ট্রেনিং, সেই মানে অ্যারেঞ্জমেন্ট কিছুই নাই। স্বাগত জানাচ্ছি আমাদের ওহে পৃথিবীর 15তম এপিসোডে। আজকে আমাদের এপিসোডে ডিসকাশন হবে সেফটি, সিকিউরিটি এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে। এই ক্যারিয়ার সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না, কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা রিসেন্টলি দেখেছি যে মাইলস্টোন স্কুলে কিন্তু একটা বড় ধরনের একটা দুর্ঘটনা হয়ে গেল, এবং হয়তো অনেকের নিরাপত্তাজনিত প্রশিক্ষণ থাকলেই অনেক জীবন কিন্তু সেভ করা সম্ভব ছিল। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আমাদের ক্যাজুয়ালিটি পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি, এবং এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এবং আমরাও হচ্ছে যে এই জায়গাটাতে সমবেদনা তো জানানো আসলে সম্ভব না। যার কষ্ট হচ্ছে সে তো আসলে ওই জিনিসটা আমরা ফিল করতে পারবো না, কিন্তু আমরা আসলেই খুবই মর্মাহত এবং দুঃখিত, এবং তাদের প্রতি আমাদের সমবেদনা জানাতে চাই। তারপরেও মানে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে মানে তাদের যে ফিলিংসটা হচ্ছে, ওই ফিলিংসটা আমরা হয়তো কখনো অ্যাচিভ করতে পারবো না, বাট সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা থাকবে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের সবাইকে বেহেশত নসিব করুক, এবং যারা এখনো পর্যন্ত হসপিটালে আছেন বা চিকিৎসাধীন আছেন বা হয়তো রিকভারি স্টেজে চলে এসেছেন, আল্লাহ যেন তাদের জন্য জীবনটা সহজ করে দিক, তাদের যেন জীবনে পঙ্গুত্ব বরণ না করতে হয়। আমাদের সাথে আছেন আব্দুল সালাম ভাই। উনি ওনার ক্যারিয়ার শুরু করেছিলেন এয়ারফোর্স থেকে, এরপরে উনি বিভিন্ন ধরনের মিশনে গিয়েছেন, বিশেষ করে ইউএন পিসকিপিং মিশনে উনি বসনিয়া এবং হার্জেগোভিনায় কাজ করেছেন। এর পরবর্তীতে অনেক এনজিও এবং কর্পোরেট অনেক অফিসের সাথে কাজ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে, এবং বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ সিকিউরিটি অ্যানালিস্ট ওনাকে বলা যেতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলুন আব্দুল সালাম ভাইয়ের সাথে আলাপটা শুরু করি। প্রথম প্রশ্নটাই আপনার কাছে জানতে চাই যে আসলে সিকিউরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে কোন কোন ধরনের গুণাবলী থাকা উচিত, এবং আপনার ক্যারিয়ারে তো আপনি অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন। আপনার এই অভিজ্ঞতার আলোকে যদি আমাদেরকে একটু জানান যে এই ক্যারিয়ারটা কেমন, এক্সাইটিং বা চ্যালেঞ্জিং, এই বিষয়ে। সিকিউরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন এবং সেফটি, এই ক্যারিয়ারটা হচ্ছে ফিউচার ইনভেস্টমেন্টের জন্য, এবং এটা প্রত্যেকটা লোকের পার্সোনাল সেফটি, ফ্যামিলির সেফটি এবং ফ্যামিলি সারাউন্ডিং যারা আছে তাদের সেফটির জন্য প্রত্যেকের এই যে বিষয়গুলো জানা খুবই জরুরি। কিন্তু বিষয়টা হলো যে সিকিউরিটি, সেফটি, অ্যাডমিনিস্ট্রেশন, এই জবগুলো হচ্ছে আপনার হচ্ছে এর পিছনে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট প্লাস হচ্ছে অর্গানাইজেশন কেউ খুব ভালো একটা ইনভেস্টমেন্ট করতে চায় না, কারণ মনে করে যে এই যে আপনার সেফটি রিলেটেড যে জিনিসগুলো ইনস্টলেশন করতে হয়, যে ইকুইপমেন্ট গুলো লাগে, যে পরিমাণ লোক লাগে, তার পিছনে যে পরিমাণ টাকা খরচ করতে হয়, এটা আল্লাহর ওয়াস্তে চলতেছে, সুতরাং এটা করার কোনো দরকার নেই। যেমন ধরেন যে একটা অর্গানাইজেশনে আপনার আগুন যে কোনো সময় লাগতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের সৌভাগ্য যে আল্লাহর ওয়াস্তে চলতেছে, সেরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটতেছে না। যখন ঘটতেছে তখন আমরা এটা কিছুই করতে পারতেছি না, তখন আমরা এটা রেমেডি কিছুই করতে পারতেছি না, কারণ আমাদের সেই ইকুইপমেন্ট, সেই ট্রেনিং, সেই মানে অ্যারেঞ্জমেন্ট কিছুই নাই, এই জন্য আমরা এটা পারতেছি না। আমি একটা অর্গানাইজেশনে ছিলাম, খুব বড় অর্গানাইজেশন, অনেক টাকা ইনস্টলেশন এর পিছনে ব্যয় করছে, ধরেন সেফটি সিকিউরিটি ইনস্টলেশনের পিছনে অনেক টাকার ইকুইপমেন্ট ব্যয় করছে, কিন্তু এইটা মেনটেন করার জন্য যে কিছু লোক দরকার, যা শিফট ওয়াইজ চালানো দরকার, এটা ট্রেনিং করানো দরকার টোটাল স্টাফ দেখে। মানে আপনার কাছে ইকুইপমেন্ট আছে, ধরেন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এই জবগুলো করতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসগুলো জানতে হয় সেটা হচ্ছে যে আপনার
কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনার অবজারভেশন পাওয়ার এরকম থাকতে হবে যে আপনি একটা বিষয় অবজার্ভ করলেন, দেখলেন, বুঝতে পারলেন যে এখান থেকে সতর্কতামূলক একটা সিগন্যাল আপনি দিতে পারতেছেন আপনার স্টাফদেরকে বা ওই অর্গানাইজেশনকে যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে কিন্তু, সো উই ক্যান ডু প্রিভেন্টিভ মেজার। এই ক্ষমতাটা থাকতে হবে। তারপরে আপনার ওইখানকার যে রুলস রেগুলেশন যেগুলো আছে, ফায়ার সেফটি রিলেটেড, বিল্ডিং সেফটি রিলেটেড, বিএনবিসি, এই যে সাজ্জাদ ভাইরা ভালো বলতে পারবে, বিএনবিসি যে রুলস গুলো আছে, এখন বাংলাদেশ লেবার লর রুলস গুলো আছে, এই জিনিসগুলা ভালো জানতে হবে যে এই বিষয়টা হ্যান্ডেল করবে তাকে। কারণ হচ্ছে যে আপনি, আমি একটা যে ইসাবে জয়েন করছিলাম একটা ওদের একটা ওয়ার্কশপে। ইসাব হচ্ছে ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন। ওইখানে আপনার যে বর্তমান যে লেবার ল বা বিএনবিসি যে বর্তমান যেটা আসছে, যেটা এখন ফলো করা হচ্ছে, বিএনবিসি তে একজন সচিব, এটা বিএনবিসি রেডি করছে হচ্ছে আপনার বুয়েটের টিচার অনেকগুলা স্কলার মিলে, কিন্তু হাসিনার সময় একজন সচিব, সে তার মন মতো ওইগুলা চেঞ্জ করে বসাই দিছে। যেমন ধরেন একটা মানে একটা হাই রাইজ বিল্ডিং হলে কয়তলার পরে যে আমাদেরকে ওয়াটার সাপ্রেশন সিস্টেম ইনস্টলেশন করতে হবে, যেমন হচ্ছে স্প্রিংলার সিস্টেম। আর স্প্রিংলার সিস্টেমটা আগে আমরা যেরকম করে আসতাম যে 2 তলার উপরে হলে স্প্রিংলার সিস্টেম ইনস্টলেশন করতাম, উনি যে ওখানে লাগাই দিচ্ছে 6 তলা বিল্ডিং এর উপরে হলে করতাম। আগে যেমন ছিল একটা ফায়ার এক্সটিংগুইশার আপনার হচ্ছে 550 বর্গ স্কোয়ার ফিট পর পর একটা করে ফায়ার এক্সটিংগুইশার হোস্ট করতাম। ধরেন টোটাল এরিয়াটা আপনি মেজারমেন্ট করে আপনি ফায়ার এক্সটিংগুইশার সেইভাবে লাগাবেন। উনি এসে এখানে লিখে দিচ্ছে কি 900 লেবার ল, লেটেস্ট লেবার ল অনুযায়ী 958 বর্গ ফিট পর পর একটা করে দিবেন। এখন হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে চ্যালেঞ্জিং। এই প্রফেশনাল আমরা যারা থাকি তাদের হয় কি, আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের টানাপোড়েনের মধ্যে থাকি, কারণ অথরিটি চায় না যে এটা সঠিক নিয়মে চলুক। আবার আমরা যারা সেফটি সিকিউরিটির লোক, উই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য সেফটি সিকিউরিটি রুলস। ধরেন আমার সেফটি চেকিং লিস্ট আছে, সেই চেকিং লিস্ট অনুযায়ী আমি কাজ করতে যাচ্ছি, অথরিটি বলতেছে যে না এখানে রিল্যাক্স করলে তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। এখন প্রোডাক্টিভিটি বাড়াতে যে আপনি ওখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল, তখন দোষটা আমারই, কিন্তু আপনি তো এটা টেক কেয়ার করেন, তা আমি তো ওই জায়গায় কম্প্রোমাইজ করবো না। এটা আরেকটা কোয়ালিটি থাকতে হবে যে আপনি ডিসিশনে ফার্ম থাকবেন বাট পোলাইট। আপনার ডিসিশন যেটা, আপনার চেকলিস্ট যেটা, সেটা ফলো করতে হবে। আপনার উপরে চাপ আসবে, সরি স্যার আমার এইটা না করলে এটা হবে, আমি ফার্মলি কথা বলতে হবে বাট পোলাইটলি থাকতে হবে। এটা আরেকটা কোয়ালিটি ওখানকার। তো এইগুলা করতে যে অনেক অনেক চ্যালেঞ্জে পড়তে হয়েছে। যেমন ধরেন ওখানে আমি কোটি কোটি টাকার ইনস্টলেশন করছি, ওয়াটার সাপ্রেশন সিস্টেম করছি, তারপরে ধরেন আছে স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর সবই আছে, প্যানেল বোর্ড আছে, অটোমেটিক ডিভাইস লাগানো হয়েছে, অটোমেটিক প্রোটেকশন সিস্টেম। আমি ওটারে আবার কাউন্ট করে দিছি যে কোন রুমে কত নম্বর ডিভাইস আছে, ওইটা ওখানে যখনই ব্লিঙ্ক করে তখনই আমার প্যানেল বোর্ডে শো করতেছে যে এত নম্বর ডিভাইস, এত নম্বর রুমে আগুন হয়েছে। এই যে এত লেটেস্ট সিস্টেম থাকার পরেও কি হচ্ছে জানেন, এখন ধরেন একটা 12 তলা বিল্ডিং, 11 তলা বিল্ডিং, আপনার যেখানে আপনার কন্ট্রোল প্যানেল থাকার কথা 2 তলায় বা 3 তলায়, আপনি কন্ট্রোল প্যানেল আছে রাখছে আন্ডারগ্রাউন্ডে। যেমন যমুনা ফিউচার পার্কে যখন আগুন লাগলো না, তারপর আমি গেছিলাম ওইখানে, যাই আমি দেখলাম কি যে আগুন লাগার যে কারণটা, সেটা বিভিন্ন কারণে হতে পারে, এবং তাদের যে ইয়েটা ইউজ করছে আপনার ট্রান্সটাইল টাইপের যে জানালা দরজায় যে মেটালটা ইউজ করছে, এইটাও আবার হচ্ছে আপনার দাহ্য পদার্থ, মানে আগুনে জ্বলে। এখন তারা করছে কি, তাদের এত বড় বিল্ডিং এ তারা প্যানেল বোর্ড কন্ট্রোল রুম রাখছে আপনার বেসমেন্ট 2 তে। এখন বেসমেন্ট 2 থেকে যদি একটা ফায়ারের অপারেটর ধরেন 3 নম্বর 4 নম্বর ফ্লোরে আগুন লাগছে, ওখানে সে বেসমেন্ট 2 তে এটা প্রি অ্যালার্ম পাওয়ার পরে রিসেট করবে, রিসেট করার পর ওখানে দৌড়ায় যাইতে যাইতে যদি আগুন লেগেই যায়, তাহলে একটা বিশাল আগুন হয়ে যাবে অলরেডি। বুঝতে পারছেন? তো তারপরে ধরেন যে আমি আরো অনেক অর্গানাইজেশনে এখন দেখি যে আপনার অ্যাপারেটাস আছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপারেটাস রাখে।
ধরেন এখানে সলিড ফায়ার হতে পারে, এখানে CO2 রাখার কোনো কারণই নেই। এখন CO2 রাখতেছে কার? এই যে যারা এগুলার ব্যবসা করে, তাদের ব্যবসার খাতিরে তারা হচ্ছে যে CO2 এক্সটিংগুইশারের দাম বেশি, মেইনটেনেন্স কষ্ট তারা বেশি পায়। ব্যবসা ভালো করলো তারাই এক্সপার্টিস, তারাই তাদেরকে সাজেস্ট করতেছে আপনি এখানে CO2 রাখেন। কিন্তু ওটা রাখার কোনো কারণই নেই। কারণ হচ্ছে CO2 বাতাসে এক্সিস্ট করে 200 বছরের উপরে, এটা মানুষ জানে না। আর CO2 তো সবসময় হার্মফুল। আপনি একটা কনফাইন্ড প্লেসে ইউজ করবেন, আপনি তো সাফোকেটেড হয়ে যাবেন, এটাও জানেন। আবার ধরেন ডিসিপি আছে, ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার, অল টাইপস অফ ফায়ার ইউ ক্যান ইউজ, ABC বলি যেটা আমরা। এখন সেটা হলো কি, ইউজ করার সময় আপনার লোককে আপনি জানানি নাই যে কিভাবে ইউজ করতে হয়। বিশেষ করে আমরা যে প্রবলেম গুলোয় পড়ি সেটা হচ্ছে যে এই সেফটি সিকিউরিটির উপরে আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে কোনো অর্গানাইজেশনই চায় না যে এইটা ভালোভাবে চালাতে, এটার পিছনে টাকা ইনভেস্ট করতে, এটার পিছনে খরচ করতে। এটা মনে করে যে এটা হচ্ছে আইডল খরচ হচ্ছে এটা। কিন্তু ইন্টারন্যাশনালি সেফটি ফার্স্ট, সেফটির উপরে প্রথমে তারা সবকিছুর নজর দেয় সেফটিতে। আমি যখন সিঙ্গাপুরে গেছি, প্রত্যেকটা বিল্ডিং এর পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে হাইড্রেন্ট সেট আপ করা আছে, প্রত্যেকটা বিল্ডিং এর রাইজার আছে। হ্যাঁ, আমাদের বড় বড় হাই রাইজ বিল্ডিং কয়টায় আপনি রাইজার দেখাতে পারবেন? কয়টা বিল্ডিং এর পাশে আপনি হাইড্রেন্ট সেট আপ আছে? ওয়াটার হাইড্রেন্ট সেট আপ নাই। কয়টা হাই রাইজ বিল্ডিং এ আপনি ওয়াটার সাপ্রেশন সিস্টেম আছে? কয়টা বিল্ডিং এ আপনার সার্চ অ্যান্ড রেস্কিউ সিস্টেম আছে? কোথায় আপনার আপনার হচ্ছে যে কি বলে PPE বা প্রোটেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কোন অর্গানাইজেশনে আপনি ইনস্টল করে রাখছে কিনা এরকম আমি দেখিনি। এর আরেকটা মূল কারণ, আপনি আপনি আমাদের দেশে কোনো ফায়ারের লাইসেন্স নিতে যাবেন, ওরা আপনাকে বলবে আপনার বড় বড় 6 ড্রাম পানি রাখতে হবে, 3 ড্রাম বালি রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এই যে ওয়াটার সাপ্রেশন সিস্টেম যে কাজ করে অটোমেটিক, এটাই জানেন। ওইখানে তো আপনার ওই 6 ড্রাম পানি নিয়ে দৌড়ানোর ব্যাপার না, হাজার হাজার টন পানি অটোমেটিক আসবে। ফ্লোটিং সুইচ থাকতেছে ওয়াটার ট্যাঙ্কের সাথে, আপনার অটোমেটিক পাম্প, জকি পাম্প রেস করতেছে প্রেসার ডাউন করলে। এবার যদি আপনার পাওয়ার ফেলিওর করে তাহলে 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন থাকতেছে আপনার সাপোর্টের জন্য, আপনাকে অটোমেটিক সাপোর্ট দিচ্ছে। ডিজেল আসতেছে আমার ইয়াতে মোটরে অটোমেটিক, পানি অটোমেটিক আপনার এসে যখন ফ্লোটিং সুইচ একটা সার্টেন লেভেলে যাচ্ছে অটোমেটিক আপনার রিজার্ভ ট্যাঙ্ক ফিল আপ হচ্ছে। তো সেখানে আপনি 6 ড্রাম পানি আর 3 ড্রাম বালি আর 5টা বালির বালতি দিয়ে আমি কি আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম আপনার সাথে। এই যে সেফটি সিকিউরিটি যে কোড অফ কন্ডাক্ট বলি বা যে নিয়মাবলী বলি, এই জিনিসগুলা কিন্তু আসলে আমরা হয়তোবা কিছু কর্পোরেট বিল্ডিং যদি বলি কিংবা কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা হয়তো মানতেছে, কিন্তু সচরাচর আমাদের দেশে যদি আমি বলি সব প্রতিষ্ঠানে কি এই ফার্স্ট এইড বা ইমার্জেন্সি রেসপন্সের যে সিস্টেম এগুলোকে কতটুকু গুরুত্ব দিচ্ছে? কারণ আমি যদি একটু অ্যাড করতে চাই, রিসেন্টলি আমরা যে একটা দুর্ঘটনার শিকার হলাম, এই যে মাইলস্টোন কলেজে একটা বড় দুর্ঘটনা, বিমানের একটা অ্যাক্সিডেন্ট হলো, ওইটা তো আসলে আমার মনে হয় সেফটি সিকিউরিটি যদি একটা ট্রেনিং মানে বেসিক লেভেলের ট্রেনিংও যদি থাকতো, আমার মনে হয় ক্যাজুয়ালিটিস কিছুটা হলো কমানো যেত, আমার কাছে মনে হচ্ছে। সো এটা শুধু যে মানে কর্পোরেট অফিস কিংবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এটা ফলো করবে, এটা আমরা স্কুল কলেজেও এটা নিয়ে আসলে কাজ করার জায়গা আছে কিনা, এটা আপনি কি মনে করেন? আমি মনে করি এটার স্কোপ প্রচুর প্রচুর। এটা না শুধু আপনার ডিজাস্টার রিস্ক রিডাকশন আর একটা আছে। আমাদের দেশ সব জায়গায় ডিজাস্টার প্রন, কিন্তু ডিজাস্টার রিস্ক রিডাকশনের জন্য শুধুমাত্র কক্সবাজার বেল্টে CPP ভলান্টিয়ার্স তৈরি করছে সরকার, কিন্তু সেই ভলান্টিয়ারদেরও প্রত্যেক বছরে ট্রেনিং করানো হয়। আবার আপনি যে বললেন কর্পোরেট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা, এরা কি করে? এরা খালি কাগজে কলমে রাখে, বুঝতে পারছেন? কাগজে কলমে রাখে, একটা অফিসে হয়তো কিছু ইকুইপমেন্ট রাখে, তাও অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট নাই। আমি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো করে আসছি আপনি জানেন রাব্বি ভাই, সবগুলাতে এই যে ওখানে যে আমি সেফটি অ্যাডভাইজার ছিলাম, সিকিউরিটি অ্যাডভাইজার ছিলাম। সিকিউরিটি মিন্স কি, আমরা ওখানে কি করছি, কভার সিকিউরিটির মতো কাজ করছি, নট ওভার সিকিউরিটি। সিকিউরিটি মিন্স আপনার
লোকবল থাকবে, আপনার সেফটি সিকিউরিটি প্রোটেকশনের প্রত্যেকটা ব্যবস্থা থাকবে, আপনার প্রোটেকশন মেজার্স কিভাবে নেবেন সেই ব্যবস্থা থাকবে। এখন লেটেস্ট ইলেকট্রনিক, তারপরে সেন্সর, তারপরে আপনার ট্রান্সটাইল, বহু ধরনের লেটেস্ট সিকিউরিটি সিস্টেম আসছে, সেগুলো ইনস্টল করে অপারেট করবেন সরাসরি। এইগুলো হচ্ছে সিকিউরিটির কাজ। আমরা কি করতাম, একজন ফোকাল পয়েন্ট আছে ওই ক্যাম্পের যাইতে জানাইছে অমুক জায়গা দিয়ে একজন ওই এরা গেছে, আরসাল লোক গেছে, এই মেসেজ আমাদের সিকিউরিটি আমাদের সেল ছিল একটা, টোটাল সিকিউরিটি মিলে একটা সিকিউরিটির সেল ছিল, সেখানে একজনের কাছে আসলে আমরা তো সবাই পাই যাচ্ছি যে কি ঘটনা ঘটছে, অমুক ক্যাম্পে একজন সাইড দিক দিয়ে হাইটে গেছে। এইটা আবার আমরা আমাদের প্রত্যেকটি স্টাফের কাছে চোখ করছি, দিস ইজ নট অ্যাকচুয়াল সিকিউরিটি। এটা সিকিউরিটির কিছু, এটা একটু একজন, আপনি যদি একজন নর্মাল স্টাফ রেখে আপনাকে তাকে ওই গ্রুপে জয়েন করায় দেন, তো সেও তো এই মেসেজটা আপনাকে থ্রো করতে পারে, বাল্ক এসএমএস এর মাধ্যমে থ্রো করে দিলে সবাই পেয়ে যাচ্ছে। আবার দেখেন ওইখানে আপনার ফার্স্ট এইডের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল? কোন লোক ফার্স্ট এইড জানতো? এআরসিপিআর কাকে বলে জানে? একটা লোক ফেন্ট হয়ে গেলে তাকে কি করতে হবে জানে? একটা লোক ফিট হয়ে গেলে কি করতে হবে? আগুনে পুড়ে গেছে তাকে কি করতে হবে জানে? একটা ক্যাম্পে সাপে কামড়াইছে তাকে কি করতে হবে জানে? এই ট্রেনিং কিন্তু করাতো না বললেন। এই যে ক্যাম্প গুলাতে ডিজাস্টার রিস্ক রিডাকশনের কোনো ট্রেনিং করায় না। ওখানে ল্যান্ডস্লাইড, মানুষ মারা যাচ্ছে, ওখানে আপনার ফ্লাশ ফ্লাড হচ্ছে, ওইখানে সাইক্লোন হচ্ছে। তারপরে আপনার এইগুলোর কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই কিন্তু। এবং আবার এটা কি করে দেখেন, এরা বাজেট রাখে ঠিকই, এই বাজেটটা ট্রেনিং না করায় অন্য খাতে খরচ করে। আমার একটা ট্রেনিং সেন্টার আছে, একটু অ্যাড করি আপনার সাথে। আপনি যেটা বলেন ট্রেনিং ও সেশন গুলো থাকে, হয়তোবা আপনি যেভাবে বলতেছেন যে হ্যাঁ হাতে কলমে জানতে হবে। এখন ড্রিল কিছু ছিল আমাদের ক্যাম্প ম্যানেজমেন্টে, কিছু ড্রিল ছিল, আপনার ল্যান্ডস্লাইডের কিছু ড্রিল ছিল বা আরো কিছু ফায়ারের কিছু ড্রিল ছিল। কিন্তু মানে আমি বলছি শুধু ক্যাম্প লেভেলে কেন, আমাদের মানে বাংলাদেশের মানুষ যারা পাহাড়ি এলাকায় বসবাস করে তারাও তো এই সেম জিনিসটাই ফেস করতেছে। তাদের জন্য ল্যান্ডস্লাইড আছে, তাদের জন্য ফায়ারের যে প্রবলেম, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে বা চিটাং শহরে ফায়ারটা অনেক মানে বড় একটা প্রবলেম, যে কোনো জায়গায় ফায়ার হচ্ছে, গ্রামগঞ্জে সব জায়গায়। এখন ধরেন যে এই ট্রেনিংটা যদি ফার্স্ট স্কুল লেভেল থেকে শুরু করে, স্কুল কলেজ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশনে প্রত্যেকটা মানুষ জানে, এটা যে প্রত্যেকটা পার্সনের পার্সোনাল সেফটির জন্য, নট ফর দি অর্গানাইজেশন। বুঝছেন? আপনার নিজেকে সেভ করার জন্য সেফটি, দ্য ফিউচার ইনভেস্টমেন্ট। আপনার বাসার মানুষকে সেভ করার জন্য, আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা যদি জানে যে আগুন হলে কি করতে হবে, ধোঁয়া হলে কি করতে হবে, আগুন শরীরে লেগে গেলে কি করতে হবে, হ্যাঁ, এবং কোন আগুনে কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে হবে, এইগুলা যদি জানে তাহলে হবে কি, তারা নিজেরাই নিজেদেরকে সেভ করতে পারবে। আর যখন এটা জানবে না, তখন নিজে তো সেভ হবেই না, আরো 10 জনকে আনসেভ করে ফেলবে। যেমন ধরেন আপনি বললেন মাইলস্টোনের ফায়ারের কথা। মাইলস্টোনের ফায়ারে যে ফায়ার ব্রিগেড এসে পানি মারছে না, পানি মারছে না, ফায়ারের নেচারটাই তো জানে না। আমরা এয়ারফোর্সে আমার আপনার বেসিক থেকে শুরু করে বেসিক, অ্যাডভান্স, ম্যানেজমেন্ট এবং আমার প্রফেশনাল লাইফে আমরা ফায়ারটা পুরো এয়ারফোর্সের ফায়ার ডিপার্টমেন্টটা আমরা চালাতাম। আমরা ফায়ারের মাস্টার। কারণ কি, আমরা হচ্ছে ক্রাশ ফায়ার এবং ডোমেস্টিক ফায়ার দুইটাই দেখতাম। যারা ক্রাশ ফায়ার সম্বন্ধে জানে না, তারা আপনি ক্রাশ ফায়ারের সাথে ফাইট করবে কিভাবে? যারা শুধু ডোমেস্টিক ফায়ার নিয়ে দৌড়ঝাঁপ করে, তারা আপনার ক্রাশ ফায়ারের সাথে ফাইটিং করবে কিভাবে? এখানে ওই এয়ারক্রাফটে দুইটা ড্রপ ট্যাঙ্কিতে মিনিমাম 400 লিটার ফুয়েল ছিল। কারণ এই ফুয়েলে যখন আপনি ওটা যখন পড়ছে নিচে, ফুয়েল ট্যাঙ্ক তো নিচে, ড্রপ ট্যাঙ্ক, ও তো ড্রপ করতে পারে না। তো ফুয়েল ট্যাঙ্ক দুইটা আগে আসছে, পাস করলে ম্যাসিভ একটা ফায়ার হয়েছে। ওই ফায়ারের উপর আপনি আগুন দিবেন, ওই আগুন খালি দৌড়াবে। আপনি দেখেছি না আমরা যে পানির উপরে আগুন লাগাই আমরা নিবাই, তো পানি যখন আপনি ওই ফুয়েলের উপরে মারবেন, তাহলে পানি যত দিক দিয়ে দৌড়াবে, আগুনও সেদিক দিয়ে। এই যে একটা গেল ম্যাসিভ একটা রং থিংস দে হ্যাভ ডান গেল। আরেকটা হচ্ছে যে এই যে টিচাররা মারা গেল, তাদের শাড়িতে আগুন লাগছে, ড্রেসে আগুন, তারা যদি জানতো মাটিতে গড়াগড়ি করলে আগুনটা নিভে যাবে, তাদের শরীর এতটা পড়তো না। এই যে ডেন্স স্মোক হয়েছে, ডেন্স স্মোক হলে কি করতে হয়? আপনার সাফোকেশন হবে, আপনার দম বন্ধ হয়ে যাবে, আপনার থ্রোট নষ্ট হয়ে যাবে।
আপনি কি করেন? আপনি শুয়ে পড়বেন 6 ফিট, মানে 6 ইঞ্চি বা 12 ইঞ্চি পর্যন্ত আপনার স্মোক থাকে না নিচে, নিচে ক্লিয়ার থাকে। আপনি শুয়ে পড়েন, স্ক্রল করেন, স্ক্রল করে একটা সেফ জোনে চলে যান। কিন্তু যদি আপনি ওখানেই দাঁড়ায় থাকেন, ওখানেই ঘোরাঘুরি করেন, আপনি সাফোকেশনে মারা যাবেন কনফার্ম। না, এখন এই যে আপনি যেটা বললেন খুবই মানে গুরুত্বপূর্ণ। আমিও সেটাই ভাবছিলাম যে আসলে এই নিরাপত্তাগুলো যদি আমরা নিশ্চিত করতে যাই, আসলে এটা তো পার্সোনাল সেফটির ব্যাপার। আমরা যতই দূর থেকে দেখি যে একটা অর্গানাইজেশনে আগুন লেগেছে বা একটা অর্গানাইজেশনের অনেকগুলো মানুষ বা অনেকগুলো ছাত্রছাত্রী কিংবা আ টিচাররাও হচ্ছে গিয়ে আগুনে পুড়ে গিয়েছে, অনেকে আহত নিহত হয়েছে। কিন্তু আসলে এই জায়গাটায় কাজ করতে গেলে আমাদের আসলে মানে নীতিমালা আ মানে কোন জায়গাটা আসলে সরকারের কাজ মানে সাথে আমার মনে হয় সমন্বয় করা দরকার। বা এই প্রশিক্ষণগুলোকে কি বাধ্যতামূলক করা যায় কিনা? কারণ আমরা তো হ্যাঁ, ফায়ার বলি, আর্থকোয়েক বলি কিংবা সাইক্লোন বলি বা ন্যাচারাল ডিজাস্টার এর বাইরেও যেটা ঘটে গেল আমাদের সাথে, হঠাৎ করে বিমান এসে পড়লো, এখানে একটা ফায়ার হলো বিশাল, এতগুলো মানুষ মারা গেল। তো এগুলো আমাদেরকে জেনারেল নলেজ এর মধ্যেও আমাদেরকে আসলে ইনক্লুড করা যায় কিনা? যে আমরা আসলে শুধু পড়ালেখা করে আমরা একটা ডিগ্রি নিলাম, একটা সার্টিফিকেট নিলাম। কিন্তু এর পাশাপাশি আমাদের আসলে পরিবেশের সাথে প্রতিকূলতার সাথে যদি বেঁচে থাকতে হয়, আমাদের আসলে বেসিক নলেজ গুলো জানার দরকার আছে কিনা? ট্রেনিং মানে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনাকে আমি থিওরিক্যালি ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা বুঝাই দিয়ে আসলাম। আপনি তখন বুঝলেন। কিন্তু আপনি একটা ফায়ার এক্সটিংগুইশার আপনার পিঠের কাছে আছে। যখন আগুন লাগছে, what action to be taken by you? আপনি যদি এটা না জানেন, আপনার অর্গানাইজেশন সব জায়গায় ফায়ার এক্সটিংগুইশার ঝুলায় রাখছেন। আপনার স্টাফ জানে না যে আগুন লাগলে আপনার অ্যাকশনটা কি? ১ম আপনি কি করবেন? তাহলে তো সে দৌড় দিয়ে পালাবে। আগুন অটোমেটিক জ্বলে যাবে। আপনার ফায়ার এক্সটিংগুইশার আছে, সব সিস্টেম আছে। ঠিক আছে? এই অ্যাকশন গুলো শিখাতে হলে আপনাকে ট্রেনিং এর মানে মাস্ট ম্যান্ডেটরি ট্রেনিং সিস্টেম চালু করা ছাড়া কোনো পথ নাই। এবং এটা ছোট ক্লাস থেকে যদি আপনি আগুনের তো অনেক ভার্সেপ্টার, আপনার আগুন কি, আগুন কয় প্রকার এবং আগুন কোন আগুনে কি কি জিনিস ব্যবহার করতে হয়, কিভাবে সেভ করা যায়, এটা ছোট ক্লাস থেকে একটু একটু করে শুরু করলেই আপনার কিন্তু এই ক্লাস 10 পর্যন্ত পুরাটাই আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। আরেকটা ধরেন কলেজ লেভেলে যে কর্পোরেট কালচার বা গার্মেন্টস ফ্যাক্টরিতে অ্যাকর্ড অ্যালায়েন্স আসার পরে এরা মোটামুটি ইকুইপড এবং ট্রেনিং ওরা বাধ্যতামূলক তখন করতো। এখন আর মানে ওই আপনার অ্যাকর্ড অ্যালায়েন্স চলে গেছে, এখন আর ওই বালাই নাই। আমাদের আছে কি, ওই যে গার্মেন্টস এর কি একটা সংস্থা আছে না, ওখানে কিছু ট্রেনার আছে যারা আমাদের জুনিয়র, ধরেন ওই 6 মাসে একবার এক একটা ফ্যাক্টরিতে যায় একটু দেখাই দিয়ে আসে, এই করতেছে এখন। কিন্তু এইগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস থাকতে হবে। একটা ফায়ার এক্সটিংগুইশার আগুন লাগছে, আপনি ভয় পাবেন, আপনি কত দূরে দাঁড়ায় আপনি এক্সটিংগুইশ করলে আগুন নিভে যাবে সেটাও তো আপনাকে জানতে হবে। ফায়ারের কোন ডিরেকশনে আপনি দাঁড়াবেন বাতাসের, সেটাও তো আপনাকে জানতে হবে। আপনি কিভাবে এটা ইউজ করবেন সেটাও তো আপনাকে জানতে হবে। কোন আগুনে কি ইউজ করবেন। আমি যেটা আপনি প্রথমেই বললাম যে আপনি CO2 যদি একটা কনফাইন্ড রুমে ইউজ করেন, তাহলে আপনি নিজেই তো সাফোকেটেড হয়ে। আর CO2 ইউজ করার এটা তো হার্মফুল। আপনি এটা বাতাসে ২০০ বছর থাকে। আপনার যেখানে ডিসিপি দিয়ে সব কাজ হয়ে যাচ্ছে, আপনি কেন CO2 ইউজ করবেন? তাই না? আবার ডিসিপি যখন ইউজ করবেন তখন আপনাকে প্রোটেকশন নিতে হবে। প্রোটেকশন নিয়ে আপনি ব্যবস্থা করবেন। সেটা জিনিসটা আপনাকে জানতে হবে। যে লিডার থাকবে তাকে জানতে হবে। এবং প্রত্যেকটা লোক যদি ট্রেন্ড হয়, তাইলে হয় কি আপনার এই যে একজন ওয়ার্ডেন নিযুক্ত করে দিলেন একেকটা ফ্লোরে, সেই ওয়ার্ডেন ধরেন ছুটিতে বা তার কোনো সমস্যা আছে। সে আসতে পারলো না, আগুন লাগছে। তাহলে ওয়ার্ডেনের কমান্ডের অপেক্ষায় থাকবে? সবাই যদি জানে তাহলে সবাই তো তখন ওই ওয়ার্ডেনের কাজ করতে পারে। সবাই ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। তো না, জিনিসটা একটা হচ্ছে একটা যে ঠিক আছে। আমি একটা ইনফরমেশন দেই। আমার মনে হয় আপনার কথা আ বা সাথে এটা যাচ্ছে আরকি। আমি তো বাইরে দেখেছি আরকি। বিভিন্ন দেশে যেটা হয়, আপনার এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এও তারা মান্থলি একটা ড্রিল এর ব্যবস্থা করে। হুম? সেটা যদি হাই রাইজ বিল্ডিং হয় তখন তাদের একটা ড্রিল এর টাইমিং থাকে এবং বিল্ডিং ওনার বলি বা ওই ফ্ল্যাট ওনার বলি তারা একটা ইনফরমেশন পাঠিয়ে দেয় আগেই এবং ওইদিন সবাই ওই বিল্ডিং এ উপস্থিত থাকে।
এবং এরকম একটা ফায়ার ড্রিল তারা করে যে এই হ্যাঁ। ধরনের সিচুয়েশন হলে আসলে কি করতে হবে। কিন্তু আমাদের দেশে তো আসলে এটা মানে চিন্তাই করা যায় না যে এরকম একটা ফায়ার ড্রিল হতে পারে বা এটা আসলে কিভাবে আমরা হ্যাঁ, আমাদের ফায়ার ড্রিল গুলো হচ্ছে শুধু ফ্যাক্টরিতে। এই যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বা কিছু বাট আমাদের রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং তো আছে। বাংলাদেশে তো ১০ তলা, ১৫ তলা, ২০ তলা অনেক বিল্ডিং আছে। সো এইগুলো আসলে আমাদের একটু নজর দেওয়া দরকার মনে হয়। অবশ্যই, যেমন ধরেন আমি যে বিল্ডিং এ এখন বসবাস করতেছি এটা 14 তলা বিল্ডিং। 100টা ফ্যামিলি থাকে এই বিল্ডিং, 104টা ফ্ল্যাট, 14 তলা বিল্ডিং। এইখানে এই আমাদের দরজার বাইরে ফায়ার এক্সটিংগুইশার 2টা ফ্লোরের জন্য একটা করে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। হাইড্রেন্ট সিস্টেম আছে, কিন্তু এটার মধ্যে পানি নেই। ঠিক আছে, ওয়াটার সাপ্রেশন সিস্টেম তো নাই। তারপরে ধরেন এইখানে একটা বিল্ডিং এর, এই যে আমি আজ 3 বছর বসবাস করতেছি, একটা লোক বলতে পারবে না ফায়ার হলে তারা কি করবে। কোনো ড্রিল, কোনো ট্রেনিং, কোনো কথাবার্তা কিছুই হয় না। আমার পাশে এরকম বিল্ডিং আছে 6টা, জয়নগর অফিসার্স কোয়ার্টার। এখানে কত লোক বসবাস করে কেউ কিছু জানে না। এই একটা গেল। আরেকটা দেখেন, আমি সিঙ্গাপুরে দেখলাম প্রত্যেকটা বিল্ডিং এর ডিস্টেন্স রাখে এরা, এবং একটা স্পট চিহ্নিত করে রাখে ফায়ার ব্রিগেডের এক্সেস এর জন্য। সেখানে তারা এসে ল্যাডার লাগাবে, হাই রাইজ বিল্ডিং হলে সেই হাই রাইজ পয়েন্টে ল্যাডার লাগাবে, ওখানে ওইটা ওই দিক দিয়ে তারা এক্সেস করবে। আর আমার এই মিরপুরে আপনি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর প্রত্যেকটা বিল্ডিং এর গায়ের সাথে গা লাগানো, কোন দিক দিয়ে আপনি ফায়ার ব্রিগেড ঢুকবে, কোন দিক দিয়ে মই ঢুকবে, কোন দিক দিয়ে ফায়ার ফাইটিং করবে, এটা কোনো ব্যবস্থা আছে? নাই। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আপনার ট্রেনিং শুধু ফায়ার না, সেফটি ট্রেনিং এ কোথায় নিয়ার মিস হতে পারে। আপনার সেফটি মিন্স হচ্ছে যে আপনার আপনি যেটা আশা করেন যে এই দুর্ঘটনাটা ঘটতে পারে, সেটা ঘটে গেল, সেই ঘটনাটা ঘটে গেল, সেটাকে প্রিভেন্ট করাটাই তো সেফটির কাজ। আনএক্সপেক্টেড ইনসিডেন্ট যেটা, সেইটাকে প্রিভেন্ট করতে পারলে না আপনি সেফটি দিতে পারছেন। আনএক্সপেক্টেড ইনসিডেন্ট যে ঘটবে, এটা সব লোকের নলেজেতে থাকতে হবে যে এরকম ঘটনা বা এরকম কিছু দেখলে বুঝতে হবে যে একটা আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে। মানুষটা সেটা আইডিয়াই নেই, তো সে হেঁটে চলে যাচ্ছে। ধরেন একটা হাই রাইজ বিল্ডিং আছে, ওখানে খালি একটা সাইনবোর্ড দেওয়া আছে যে সেফটি ফার্স্ট, আর শর্ট দিয়ে এরকম ঝুলাই রাখছে। শর্টের ফাঁক দিয়ে এটা এসে আপনার মাথায় পড়ে গেল, কি হলো? সেফটি আছে? মানুষ যদি জানে যে এরকম ঘটনা ঘটতে পারে, এরকম যদি তাদের নলেজে মাঝে মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ওই জায়গায় গেলে সাবধান হবে। এই যে সেফটির যে মানে গ্যাপ গুলো, আমরা ধরেন আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, TCFOS, ট্রেনিং সেন্টার ফর ফার্স্ট এড এন্ড অকুপেশনাল সেফটি। এটাতে আমরা ফায়ার সেফটি, তারপরে ফার্স্ট এইডের ARCPR থেকে শুরু করে সবকিছুই করাই। তারপরে সেফটি, ওয়াটার সেফটি, তারপর সাইক্লোন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিস্ক রিডাকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে সার্চ অ্যান্ড রেস্কিউ, মানে সব ধরনের ট্রেনিং করাই। কিন্তু হয় কি, ওই যে বললাম যে মানুষের মধ্যে ওই টেন্ডেন্সি নাই যে আমরা আপনি যত কম পয়সায় শিখাইতে চান, তখন তারা বলে কি আমাদের এই সময় নাই। তাহলে ভাই এইখানে যে ইয়াটা আর কি, মানে যতটা বুঝলাম আমিও হয়তো হচ্ছে যে বুঝতেছি যে বাংলাদেশে তো সেফটি সিকিউরিটির জন্য ওরকম স্ট্যান্ডার্ড হয়তো সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের কিছু হয়তো আছে, কিন্তু ইনস্টিটিউশনালি কিন্তু হচ্ছে যে হয়তো সিভিল ইঞ্জিনিয়াররা কিছু পড়তেছেন বা কেউ হয়তো নিজের ইন্টারেস্টে বাইরে থেকে ট্রেনিং নিচ্ছেন, কিন্তু কোনো কিন্তু একাডেমিক ওরিয়েন্টেশন নাই। এই জায়গাতে আমাদের যদি হচ্ছে লোকবল আমরা বাড়াতে চাই বা আমাদের যদি একটা জনশক্তি এখানে তৈরি করতে চাই, কারণ এইটার কিন্তু আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আছে, এই ধরনের ট্রেইনড লোকজনের দেশের বাইরেও কিন্তু আমরা পাঠানোর একটা সুযোগ থাকবে, কারণ এটা কিন্তু একেবারে খুবই দারুণ একটা স্কিল্ড কিন্তু মানে দারুণ একটা স্কিল যেটা হচ্ছে সব জায়গাতেই কাজে লাগে। তো এই জায়গাতে কেউ যদি আসতে চায়, যে ধরেন আমি তো হচ্ছে যে একটা প্রফেশনাল, তা আমার জন্য হচ্ছে কি এটা ট্রেনিং নিয়ে আমি সুইচ করব, নাকি ইয়াং যারা আছে তাদেরকে আপনি পরামর্শ দিবেন তারা যেন একটা ওরিয়েন্টেশন নিয়ে এই ধরনের ক্যারিয়ারে অ্যাট্রাক্টেড হয়, কোনটা আপনি রিকমেন্ড করেন? ইয়াং জেনারেশনরা এই যে এখন তো ইয়াং জেনারেশন বেশিরভাগই সায়েন্স গ্রুপে লেখাপড়া করতেছে, তাই না?
তারা তো ইলেকট্রিক্যাল বিষয়গুলো তাদের জানাই থাকতেছে, সাথে ফায়ার ড্রিল গুলা, ফায়ারের টার্মস এন্ড কন্ডিশন গুলা, টার্মস গুলা, এগুলো যদি শিখে আসে, রুলস রেগুলেশন গুলো শিখে আসে এবং এটার উপরে প্র্যাকটিক্যাল কাজ করে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি ইয়াং জেনারেশন অনেকখানি আগায় যায়। মানে অনেকটাই তাদের শেখা আছে। বাকিটা মানে আমরা হচ্ছে যদি অর্গানাইজ ওয়েতে তাদেরকে শেখায় সার্টিফাইড করা যায়, তাহলে কিন্তু এই প্রফেশনালের লোকের সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এটাতে মানুষদেরকে মানে মোটিভেট করতে হবে যে পার্সোনাল সেফটি, যে ধরেন ফার্স্ট এইড, যেটা ফার্স্ট এইড আপনি একেবারে প্রত্যেকটা মানুষের দরকার। আপনি হঠাৎ করে ধরেন আপনি ইয়ে হয়েছে, হার্ট অ্যাটাক পড়ে গেছে আপনার সামনে, আপনি দেখতেছেন, ধরে রিক্সায় করে নিয়ে হসপিটালে যাচ্ছেন, যাইতে যাইতে 1 ঘন্টা শেষ। আপনি যদি এয়ারসিপিআরটা করতে পারেন, তাহলে তো মানুষটা ওইখানেই সেভ হয়ে যেতে পারে লাইফ। তো এইখানে আমাদের আবার কালচারাল প্রবলেম আছে। কালচারাল প্রবলেম কি? আপনার হচ্ছে প্রথমত যে ফার্স্ট এইড এর সার্টিফিকেট দেয় মাত্র 1 বছরের। এটা আবার হচ্ছে যে রেড ক্রিসেন্টকে এটা বলতে হবে, এটা দেয় রেড ক্রিসেন্ট থেকে, আমরা দেই, আমরাও ওদের কাছ থেকে অথরাইজেশন নিয়ে করি, আমরা ওই 1 বছরের জন্য। এই জিনিসটা তো তার জানা হয়ে গেল 1 বছরের জন্য, কেন তুই তাকে প্রতি বছর আমরা ট্রেনিং করাইতে পারি যে এটা মনে করার জন্য। কিন্তু 1 বছর পরে আপনার ফার্স্ট এইডের, আপনি যে ফার্স্ট এইডার হইলেন, আপনার এই ফার্স্ট এইডার যে আপনি সার্টিফিকেটের মেয়াদ থাকে মাত্র 1 বছর পরে যায় আপনার ফার্স্ট এইডার নাই। এখন ফার্স্ট এইডার ধরেন আপনি যদি আপনি এআরসিপিআর জানেন, আপনার সামনে একজন লোক ফেন্ট হয়ে গেছে বা আপনার স্ট্রোক করছে, আপনি যদি বুকের উপরে যে এই যে এআরসিপিআর খোঁজাখুঁজি করতে যান, আপনার পাবলিক পিটাইবেন, এটা আরেকটা সমস্যা। মানে কালচারালি আমরা ইয়ে না, প্লিজ না, আমরা জানি না যে এই জিনিসটা করলে মানুষ বেঁচে যাবে। তার মানে বুঝতে পারছেন যে 99% লোক জানে না যে এই জিনিসটা করলে মানুষটা বেঁচে যেতে পারে। সাপোজ একজন লোকরে সাপে কামড়াইছে, আমার চোখের সামনে দেখলাম, তার পাটা বাইন্ধে, দড়ি দিয়ে বাইন্ধে আপনি এখানে পাটাই নষ্ট করে প্যারালাইজ হয়ে গেল, তার ভালো তো এটা তো রক্ত বন্ধ হয়ে যায়। ফার্স্ট এইডে বলতেছে আপনাকে বাঁধা দরকার নেই, আপনি হালকা করে একটা উপর দিয়ে প্রলেপ দেন, গামছা টামছা দিয়ে দিয়ে তাকে ঘুম না পাড়তে দিয়ে আপনি তাকে ইমিডিয়েট কোনো ইয়েতে নিয়ে যান, মেডিসিন সেন্টারে নিয়ে যান, যেখানে অ্যান্টিভেনাম দিলেই সে বেঁচে যাবে। আগুনে পুড়ে গেছে, আপনি কি করতেছেন? এই যে এই কাদা, তারপরে যে পেস্ট ছাবি জাবি লাগান, আগুনে যতই পড়ুক আপনাকে তো ওইখানে এগুলা কিছু করতে হবে না। আপনার রানিং ওয়াটার মারেন, খালি রানিং ওয়াটার মারেন, এর কাজই একটা। এই যে জিনিসগুলো একেবারেই জানে না। ফার্স্ট এইড এর কোনো ইকুইপমেন্ট আপনি, আমার কোন কর্পোরেট অফিস কেন, আমার তো আমি তো বড় বড় বহুত কর্পোরেট অফিসে মোটামুটি আল্লাহ দিলে কাজ করে আসছি। আপনি ফার্স্ট এইড বক্সে যায় পাবেন কি ভর্তি খালি প্যারাসিটামল, ভমিটিং, তারপরে হচ্ছে যে ইয়ে কি বলে ওই যে ফ্লাজিল, এইগুলা, এই হচ্ছে ফার্স্ট এইড বক্সের। একটা ব্যান্ডেজ নাই, গজ নাই, প্রোভিসেপ নাই, হ্যাঁ, তারপরে ধরেন আপনার সাধারণ যে মেডিসিন গুলা ডাক্তার সাজেস্ট করে সেইগুলাই থাকবে। আদার তো সব থাকবে আপনার প্রোটেক্ট করার আইটেম, সেগুলো কিন্তু ইয়েতে নাই, ফার্স্ট এইড বক্সের মধ্যে নাই। এবং ফার্স্ট এইডের কোনো আইটেম বা কোনো ব্যবস্থা, হেলমেট পেলমেট, গ্লাভস কোনো কিছুই কোনো অফিসে থাকে না। তাইলে বোঝেন যে আমরা সেফটি সিকিউরিটিতে কোন পর্যায়ে আছি। এই প্রফেশনে যাই তো হয় কি, আমরা তো আসছি, আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে আপনি তাইলে এই প্রফেশনে আসবেন কেন, আমি হচ্ছে যে বেসিকলিতে আমি এয়ারফোর্সে ছিলাম। এয়ারফোর্সে আমার ট্রেড ছিল প্রভোস্ট। প্রভোস্ট মিন্স তো আপনারা হলের প্রভোস্ট বোঝেন, অ্যাডমিনিস্ট্রেটর। এয়ারফোর্সে আমরা অ্যাডমিনিস্ট্রেটর, সিকিউরিটি আমাদের ডিপার্টমেন্ট, সেফটি আমাদের ডিপার্টমেন্ট। তাহলে আমি আপনার ইনিশিয়াল থেকে, বেসিক থেকে, অ্যাডভান্স থেকে শুরু করে, আমার ট্রেনিং থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমার হচ্ছে এই সেফটি সিকিউরিটির উপরে। আমি এই সেফটি সিকিউরিটি দিয়েই আমি এয়ারফোর্সের লাইফ কাটাইছি এবং আমার শুরু শেষ সেফটি সিকিউরিটি দিয়ে। তো সুতরাং এই সেফটি সিকিউরিটিতে আমার অটোমেটিক আমার ক্যারিয়ারে আমি চলে আসি এই পথেই।
কারণ আমরা হচ্ছে যে পুরা এয়ারফোর্সে ধরেন 24টা ট্রেডের লোক, আমরা এই প্রবোসটা আমরা এই যে মানে এয়ারক্রাফট রেডি হইলে আমাদের আমাদের ক্রাশ বিয়ে আমরা রেডি থাকা লাগবে, গাড়ি গুড়ি সবকিছু নিয়ে আমরা রেডি থাকলে তারা ফ্লাই করতো, আমরা রেডি না থাকলে তারা ফ্লাই করতো। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই যে এতগুলা লোকের সেফটি সিকিউরিটি এবং ফায়ার ড্রিল আমরা প্রত্যেক মাসে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে করাই দিতাম। বিভিন্ন হ্যাঙ্গারের মধ্যে দরকার হলে হ্যাঙ্গারের মধ্যে দাঁড়ায় 2-3 ঘন্টা দাঁড়ায় আমাদের ফায়ার লেকচার হবে, এরপরে আপনার ওখানে ড্রিল হবে, আমরা করাই দিতাম। এটা হচ্ছে যে আমার প্রফেশনালি তো আমি ওই সেফটি সিকিউরিটিতে থেকে আসছি। হ্যাঁ, এখন আবার কিছু ওই যে নেবোস আয়োস কিছু সেফটি সিকিউরিটির স্পেশাল কিছু কোর্স তারা করায়, যেই কোর্স গুলা প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না। এটা হচ্ছে এই সার্টিফিকেট গুলো কর্পোরেট অফিস কিছু দেখে নিয়ে, ওই যে বললাম কর্পোরেট অফিসের সেফটি সিকিউরিটিতে হচ্ছে যে কাগজ আর কলম, খালি লিখবো এখানে বসে বসে, আর ওই মেসেজ দিয়ে দিবে, বাল্ক SMS, ইমেল। কার উপরে যাচ্ছে ঘটনাটা? আপনার উপরে চাপাই দিচ্ছে, আপনি কিন্তু ওই দিক যাবেন না, ওইদিকে ঘটনা ঘটতেছে। পার্সোনাল সেফটি আপনার, মানে সিকিউরিটি তো 3 প্রকার, তখন পার্সোনাল সিকিউরিটি কার? সিকিউরিটি অফ ইনফরমেশন, সিকিউরিটি অফ পার্সোনাল। হ্যাঁ, আর এই যে সিকিউরিটি অফ ইনফরমেশন যে লিকেজ হচ্ছে, এইটা দেখার দায়িত্ব কার? প্রত্যেকটা স্টাফদেরকে এই ইনফরমেশন ট্রেনিং করাতে হবে না? সেই ট্রেনিং কিন্তু করায় না। পার্সোনাল সিকিউরিটি সে কিভাবে রক্ষা করবে, পার্সোনাল সিকিউরিটি যার বলছে, কিন্তু সে কিভাবে রক্ষা করবে? ধরেন একটা জায়গায় একটা বিপদে পড়ছে, ওখানে তাকে কিছু টেকনিক শিখাই দিলে সে সেখান থেকে বেরোয় আসতে পারে, সেই জিনিসও তো শেখায় না, ওই সময় নাই। মানে আমি যেসব অর্গানাইজেশনে ছিলাম, ধরেন আমি প্রপোজ করলাম যে আমি কালকে স্টাফদের 2 ঘন্টা ট্রেনিং করাইতে চাই, বা আমাদের যে এটা কি বলে অ্যাসেম্বলি পয়েন্ট আমরা নির্ধারণ করছি, সেই জায়গায় আমার সব লোকগুলা নামায় অ্যাটলিস্ট ওখানে অ্যাসেম্বল পয়েন্টে যাইতে তারা কতক্ষণ সময় নেয় এবং কিভাবে তারা রেসপন্স করে এটা দেখ। তখন আমার কান্ট্রি ডিরেক্টর বা আমার ওখানকার যে চিফ থাকতেছে সে বলতো, না এ সময় নেই, এসব প্রোগ্রামে খুব ব্যস্ত। হ্যাঁ, WFP প্রোগ্রামের মাত্র সময় আছে 3 দিন, আপনি কি এক প্রোগ্রাম করবেন? হয় না। আবার আপনার কর্পোরেট অফিসে যান, একই কথা, তারা চাই কি প্রোডাকশন এর ইয়েতে আপনি সেফটি সিকিউরিটি চেকলিস্ট দরকার হলে বাদ দিয়ে দেন, প্রোডাকশন বাড়া। এই যদি আমাদের মন মানসিকতা হয়, তাহলে আপনি সেফটি সিকিউরিটিতে ভালো করবেন কিভাবে? আবার এক সময় দেখে যে এই বেটা সিকিউরিটি পার্সোনাল ম্যানেজার এত টাকা বেতন দিয়ে রাখা দরকার, আর এর ইয়ে হয় কি জানেন, এই পোস্ট গুলো হয় খুব কম, একটা অর্গানাইজেশনে একজন লোক। তাহলে এই সেকশন এই ক্যারিয়ারে এসে একজন মানুষ করবেটা কি? মানুষ খুঁজে যে ক্যারিয়ারে সুইচ করার সুবিধা আছে, এখানে আমার পছন্দ হলো না, আরেক জায়গায় করবো। কিন্তু আমাদের যে ক্যারিয়ার, এই যে সেফটি সিকিউরিটি, আপনি লিমিটেড। একটা অর্গানাইজেশন, যত বড় অর্গানাইজেশন, একজন সিকিউরিটি ম্যানেজার রাখবে, বড় জোর একজন GM রাখবে, এত সব সিকিউরিটি গার্ড, সেফটি স্টাফ। আর সেফটি স্টাফই রাখে না। ধরেন আমি বললাম না যে এক জায়গায় আমার সময় 3 শিফটের লোক কাজ করতো, ওই যে সেখানে ফায়ার অটোমেটিক প্রোটেকশন ডিটেকশন সিস্টেম আছে, অটোমেটিক প্রোটেকশন সিস্টেম আছে, তারপরে আপনার হাইড্রেন্ট আছে, রাইজার আছে, সব আছে। কিন্তু আমি চলে আসার পরে কি করছে জানেন, একজন অ্যাসিস্ট্যান্ট রাখছে, একজন ম্যানেজার রাখছে। ওরা এখন কি করছে জানেন, ওই যে আপনার কন্ট্রোল বোর্ডের সব সুইচ গুলো আইসোলেটেড করে রেখে, কোথাও আগুন হলে ওটা আর বাঁচবে। তার পক্ষে সম্ভব না এই যে এখান থেকে 10 তলা 12 তলা দৌড়ায় 2 জন মিলে যায় ফাইটিং করা, এবং ট্রেনিং করানো সম্ভব না এত দূর। তো সে কি করছে, সবগুলো সিস্টেম আমি আরেকদিন ঘুরতে যাই দেখি, জিজ্ঞেস করলাম, আমি বোর্ডের দিক তাকায় দেখি সব আইসোলেটেড করে রেখে শেষ। না, এই বিষয়টা ভাইয়া আপনি যেটা বললেন যে হ্যাঁ, ক্যারিয়ারের স্কোপটা কম, কিন্তু বিষয়টা তো গুরুত্বপূর্ণ।
এখন খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লোকের জন্য গুরুত্বপূর্ণ। প্রিপারেশন নেওয়া যে এই ধরনের একটা আকস্মিক ঘটনা ঘটবে, এটা থেকে বাঁচার জন্য আমাকে কি জানতে হবে, সেটা তো সেফটি সিকিউরিটি। সো এই যে আসলে অনেক কাজ করার আমার মনে হয় অনেক জায়গা আছে, এবং কেরিয়ারে যারা আসতে চায় আমার মনে হয় ভালো স্কোপ আছে। হয়তোবা আমাদের দেশে স্কোপটা আপনি যেভাবে বললেন যে হ্যাঁ, প্রত্যেকটা অফিসে হয়তোবা একজন বড়জোর থাকতেছে, কিন্তু বাইরে কিন্তু প্রতিটা অর্গানাইজেশনে এইটা খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করে। আপনি নিজেও বাইরে এটা ম্যান্ডেটরি, প্রত্যেকটা অর্গানাইজেশনে প্রচুর সেফটির লোক কাজ করে এবং ওখানে স্যালারিও ভালো, এবং তাদের এই 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 ক্যারিয়ারটা অনেক দামি, বুঝছেন? তো এখন হচ্ছে যে আমরা যেমন আমি আর জিয়া ভাই ওই যে রেড ক্রিসেন্টের ডিরেক্টর ছিল, আমরা দুজন মিলে যে ট্রেনিং সেন্টারটা করছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যে মানুষকে শেখানো, আমরা কম পয়সা হলেও শেখাবো, মানুষ জানুক, শিখুক। তো মানুষের ওই যে যারা অর্গানাইজেশনের প্রধান, তাদের যদি মানে ইন্টারেস্ট না থাকে, তাহলে নিচের লেভেল তো আর এটা নিয়ে দৌড়াবেন। আমরা বহু জায়গায় নক করছি, বহু এনজিও, আইএনজিও, সরকারি অফিস, বেসরকারি অফিস, হ্যাঁ, কিন্তু ওই যে মানুষের ইন্টারেস্ট খুব কম। মানে আচ্ছা ভাই, ঠিক আছে, দেখবো দেখবো। সালাম ভাইয়ের সাথে খুবই দারুণ একটা আলাপ হলো, মানে এরকম আলাপ আসলে কিন্তু আমরা সচরাচর পাই না, এবং খুবই প্রাণবন্তভাবে উনি যে বাংলাদেশে মানুষের যে একটা অসুবিধা যে আমরা আসলে সিকিউরিটি বা সেফটি নিয়ে যে সচেতন না, আমাদের যে প্রত্যেকটা সেক্টরে এই জিনিসটা নিয়ে মানে সচেতনতা বাড়ানোর যে একটা প্রয়োজন আছে, এই জায়গাতে কিন্তু আমাদের আসলে কাজ করা উচিত। তো আমরা সবাই সালাম ভাইয়ের সাথে একমত যে হ্যাঁ, আমাদের এখানে আরো লোকবল, আরো প্রশিক্ষণ, আরো অনেক ধরনের ইনভলভমেন্ট প্রয়োজন। বিশেষ করে সরকারি নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকেও একটা আহ্বান থাকবে যে এই জায়গাতে যেন সেফটি স্ট্যান্ডার্ড, সিকিউরিটি স্ট্যান্ডার্ড আমরা যেন জোরদার করি এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের লোকবল নিশ্চিত করা হয়। শেষ করতে তো আমরা চাই না, কিন্তু তারপরেও আমাদের শেষ করতে হচ্ছে, কারণ আসলে লম্বা একটা পডকাস্ট হয়ে গেলে হয়তো অনেক অডিয়েন্সের জন্য এটা শোনা একটু ধৈর্য ধারণ করা কষ্টসাধ্য হয়ে যাবে। তো আশা করি আমরা আমাদের সাথে সাথে আপনারাও অনেক এনজয় করেছেন এই আলাপটা। হয়তো আবারও অন্য কোনো ক্যারিয়ার নিয়ে আমরা নেক্সট এপিসোড করব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। মোহাম্মদ নাজমুল হোসেন। আমি সাজ্জাদুর রাব্বি। সবাই আশা করি এই সেফটি সিকিউরিটি বিষয়ক পডকাস্টটি দেখবেন, এবং আগামীতে ইনশাআল্লাহ নতুন আরো কোনো ক্যারিয়ার নিয়ে আমরা হাজির হয়ে যাব আগামী সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।